নমস্কার, আপনাদের স্বাগত জানাই সোশ্যাল বাংলায়। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা এবং একেবারেই আমাদের রাজ্য রাজনীতির বিভিন্ন পরিস্থিতি নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি এবং যারা বিভিন্ন রাজনৈতিক পোরখা ব্যক্তিত্বরা রয়েছেন তাদের কাছ থেকেও আমরা তাদের মতামত নেওয়ার চেষ্টা করছি এবং বর্তমানে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং আগামী দিনে অর্থাৎ 2023 বিধানসভা নির্বাচন আসন্ন, তার আগে প্রত্যেকটি রাজনৈতিক দলের তাদের কি কি স্ট্র্যাটেজি রয়েছে সেগুলো অবশ্যই আমরা জানবো। আজ আমাদের এই বিশেষ আলোচনায় আমাদের সাথে রয়েছেন ত্রিপুরা সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মহাশয়। আপনাকে অনেক অনেক স্বাগত জানাই সোশ্যাল বাংলায়। নমস্কার। একেবারে প্রথমত আমাদের রাজ্য নিয়ে আমরা আলোচনা করব এবং রাজ্যের রাজনীতি নিয়ে আলোচনা করব, কেননা বিগত কিছুদিন আগে আমাদের রাজ্যে পুরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং আপনাদের তরফ থেকেই পুরসভা নির্বাচনকে নিয়ে বিভিন্ন অভিযোগ ছিল এবং পরবর্তীতেও আমরা দেখতে পেয়েছিলাম আপনারা মাঠে নেমেছেন, আন্দোলন করেছেন, ভোটের দিনও আপনারা আন্দোলন করেছেন। তো এই রাজ্যে যে এই ভোট, সেই ভোটে পুরো ভোটে এই পরিস্থিতি আপনারা বিভিন্ন অভিযোগ এনেছেন, সেখানে ছাপ্পা ভোট বা সেখানে বিভিন্ন র্যাগিংয়ের অভিযোগ এনেছেন। তো কি মনে করছেন যে এই পুরো ভোটের চিত্রটা আপনার কাছে কেমন ছিল? পুরো ভোট তো ভোটই হয়নি, এটা সম্পূর্ণভাবে এটা একটা প্রহসনাত্মক একটা ভোট হয়েছে। এটা সরকারি মেশিনারি এবং ভারতীয় জনতা পার্টি এই দুটো মিলে পুরো নির্বাচনটাকে তারা ডাকাতি করেছে। অর্থাৎ এটা জনগণের কোনো যে রায় বা তাদের কোনো ভোটের কোনো প্রতিফলন সেখানে ঘটেনি। এটা সম্পূর্ণ অবৈধভাবে এটা সাংবিধানিক 20টি সংস্থা ত্রিপুরা রাজ্যের শাসক দল দখল করে নিল। কাজে এটা নিয়ে আলোচনার কোনো অর্থ হয় না। এটা ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যের প্রতিটি মানুষ এর জন্য ধিক্কার জানাচ্ছে। এই ত্রিপুরা রাজ্যের যে গণতন্ত্রের যে একটা কবর খুঁড়েছে, এটা এখন সারা দেশের মধ্যে এটা এস্টাবলিশড। কাজে এটা নিয়ে কি চর্চা করব আর আমরা। এবং আপনাদের বিভিন্ন সময় প্রশাসনের দিকেও আপনারা অভিযোগ তুলেছেন। তো বর্তমানে ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে যদি আপনাকে বলা হয়, সেখানে আপনাদের সময়কালে বা আপনাদের শাসনকালে তখন কি পরিস্থিতি ছিল এবং এখনের পরিস্থিতি কতটুকু তফাৎ মনে করে? যে কোনো আমজনতা, যে কেউ যে কোনো দলের সমর্থক হতে পারেন, তাদেরকে জিজ্ঞাসা করলেই যে বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতে ত্রিপুরা যে গণতান্ত্রিক ব্যবস্থা, আইনের শাসন কীরকম ছিল, তারা এটা বলবেন। এটা বলার অপেক্ষা রাখে না। তখন ছিল ভোট উৎসব, গণতন্ত্রের উৎসব। আর ত্রিপুরা যে এই ভারতীয় জনতা পার্টি এসে এটা হয়ে গেছে এটা ভোট দাঙ্গা, গণতন্ত্রের যে বন্যোৎসব। কাজে দুটোর সাথে কোনো তুলনা চলে না। কারণ এই ভারতীয় জনতা পার্টি এরা নামে ভারতীয়, কিন্তু তাদের যে নীতি আদর্শ রাজনৈতিক লক্ষ্য সম্পূর্ণ হলো সেই মুসোলিনি হিটলার থেকে ধার করা। এই জন্যই তাদেরকে খুব কায়দা করে, খুব বড় জোর গলায় এবং কোটি কোটি টাকা খরচ করে মানুষকে বোঝাতে হয়, বলতে হয় আমরা রাষ্ট্রবাদী, আমরা ভারতীয়। আসলে হ্যাঁ, তারা ভারতীয় ঠিকই আছে, কিন্তু তারা যে নীতি গ্রহণ, এই নীতি তারা পার্সু করছে, এটা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় পরম্পরা, ভারতীয় সভ্যতা, তার সাথে কোনো সম্পর্ক নেই। ভারতীয় সংস্কৃতি মানে হলো সহনশীলতা। ভারতীয় সংস্কৃতি মানে হলো যে মানুষকে ভালোবাসা, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিষী ঈশ্বর। সেই পথে জীবনের সমস্ত কিছুকে মেলে ধরা। ভারতীয় সংস্কৃতি মানে হলো যে এই বসুন্ধরা, এই বসুদেব কুটুম্বকম। আর এরা হলো যে না, আমরাই একা ভোগ করব, একা শাসন করব, আমরা যা বলবো মানুষকে তা গ্রহণ করতে হবে। যা মুসোলিনি এবং হিটলার সময় আমরা দেখেছি, তারই ভারতীয় সংস্করণ তারা করছে। কাজেই এর সাথে বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে কীরকম ছিল ত্রিপুরার যে গণতান্ত্রিক ব্যবস্থা, যদি বলতে হয় এইভাবেই আমাকে খুব সংক্ষেপে বলতে হবে।
এবং এবারে তো শাসক দল নিয়ে আমরা সেখানে আলোচনায় ছিলাম, তবে একটা রাজ্যে বা দেশে সেখানে বিরোধীরা শক্ত থাকা সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ। এবং এই পুরো ভোটের আগে আমরা যখন বিভিন্ন জায়গায় সেখানে জনতার রায় একটা অনুষ্ঠান করেছিলাম, সেখানে প্রত্যেক জনতাদের কাছ থেকে রায় নিয়েছিলাম, তারা সেখানে বলছিল যে বিরোধীদের ততটাও অ্যাক্টিভ থাকতে দেখা যায়নি, বিরোধীরা ততটাও সক্রিয় ছিলেন না। এবং আপনারা প্রধান বিরোধী দল ত্রিপুরা রাজ্যে, তো আপনারা কেন সেখানে পুরো ভোটের আগে এতটা পিছিয়ে এসেছিলেন? অ্যাক্টিভ থাকা মানেটা কি? একটা নির্বাচন আসলে মানুষ তারা প্রার্থী দাঁড় করাবে, প্রার্থীর তার যে রাজনৈতিক নীতি আদর্শের অনুসারে তারা প্রচার করবে, জনগণের কাছে যাবে, তারা ভোট দেবে। আর এখন যে ভোট হয়েছে কি, যে বন্দুক পিস্তল বাইরে থেকে নিয়ে আসা গুন্ডা সান্ডা এদেরকে নিয়ে প্রশাসনের একাংশের সাহায্য নিয়ে মানুষের অধিকার কেড়ে নেওয়া। তো যারা এসব বলছেন, কেউ কেউ, সবাই বলেন না, হয়তো কেউ কেউ বলেন বা না বুঝেও কেউ বলে থাকতে পারেন, তবে রাজনীতি করা মানে কি তাহলে যে উগ্রপন্থী জন্ম দেওয়া, লাঠি সোঁটা বন্দুক নিয়ে হাঁটাচলা করা, ছেলেদেরকে বন্দুক পিস্তল চালানোর জন্য শেখানো, আর অন্যের বাড়ি লুট করানো? হ্যাঁ, যদি বলা হয় যে না সেদিক থেকে বিরোধীরা সক্রিয় ছিল না, হ্যাঁ ঠিক। আমরা কখনো আমাদের পার্টিকে ঠিক সেরকমভাবে যে আইন নিজের হাতে তুলে ধরার জন্য, সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য, অন্যের অধিকার কেড়ে নেওয়ার জন্য, এরকম আমরা কখনো আমাদের পার্টিকে সক্রিয় আমরা করিনি। এরকম ভাবনা চিন্তা আমাদের মধ্যে নেই। কাজে যারা দু চারজন এই সমস্ত হয়তো বুঝে বা না বুঝে বলছেন, তারা প্রকৃত গণতন্ত্রের মাহাত্ম্যটা কী তার অর্থই বুঝেন না। কাজে আমি এইভাবেই সে বক্তব্যগুলো জবাব আমাকে দিতে হবে। এবং বর্তমানে বিভিন্ন জায়গায় বেসরকারীকরণ নিয়ে একটা আপনারা আন্দোলন করছেন, বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন আন্দোলন করছে যে শিক্ষার ব্যবস্থায় সেখানে বেসরকারীকরণ হচ্ছে, কিন্তু আমাদের রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তিনি বারবার বলছেন যে বেসরকারীকরণ হচ্ছে না, এবং তিনি একেবারে টার্গেট করে বলেছেন যে সিপিআইএম পার্টি অফিস থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সে বিষয়ে কি বলবেন? ওনারা তো কথায় কথায় সিপিআইএমের কেউ কিছু বললেই তাদের বিরুদ্ধে, সিপিএম কেন, অর্থাৎ সরকারের অপছন্দের কিছু কথা বললেই তারা কেস ঠুকে দেন, মিথ্যা মামলা করেন। তো সিপিএম যদি বিভ্রান্ত করে থাকে সরকারের বিরুদ্ধে, এটা তো ষড়যন্ত্র। আবার তিনি আইনমন্ত্রী, তো সিপিএমের বিরুদ্ধে তিনি আরেকটা এফআইআর করুন না, প্রমাণ করে দেব আমরা কোর্টে। এই যে সেদিন শিক্ষামন্ত্রীকে পাশে বসিয়ে শিক্ষা দপ্তরের এই ডিরেক্টর একজন ভদ্রমহিলা তিনি বলছিলেন যে না প্রত্যেক ছাত্রকে বছরে 1000 টাকা করে দিতে হবে, পাশেই তো বসছেন, আপনাদের ক্যামেরাতে এগুলো উঠেছে। এবং শিক্ষামন্ত্রী হিসাব দিলেন যে সমস্ত স্কুলকে ওই আমি বেসরকারীকরণের জন্য যে নীতি করেছে, আমি এটা বলছি না, আরেকটা বিদ্যাজ্যোতি নাকি বলল, হ্যাঁ এটা ঠিক সেরকমভাবে যে বেসরকারি নীতি গ্রহণ করেছেন যে পলিসি, এটা তার বাইরে, এটা আরেকটা ইয়ে। সেখানেই যে এই রাজ্যের 1 লক্ষ প্রায় ছাত্রছাত্রীর কাছ থেকে বছরে যে ডাইরেক্টর মহোদয়ার বক্তব্য অনুযায়ী 1000 টাকা কম্পালসারি নেবেন। এই 1000 টাকার বাইরে যে আরও কত হাজার টাকা নেবেন কেউ জানে না। তো 1000 করে যদি 1 লক্ষ ছাত্রছাত্রীর কাছ থেকে নেওয়া হয় 10টা কোটি টাকা। আবার শিক্ষামন্ত্রী বলছেন যে না আমরা সরকার একটা পয়সা নেব, তা এই 10 কোটি টাকা কাকে দেবেন? এটি বেসরকারীকরণ নয় কি? এবং ওনাদের তরফ থেকে বলা হয়েছে যারা দিতে পারবেন তারা 1000 টাকা দেবেন, যারা গরিব শ্রেণীর রয়েছেন তারা দেবেন না। তাহলে আপনি কি মনে করছেন যে নির্বাচন কিভাবে করবে, যে কারা গরিব শ্রেণীর মধ্যে রয়েছে বা কারা টাকা দিতে পারবে? সেটাই তো বলছি, এটা সরকার তো একটা বিদ্যালয় খুলবে একটা এলাকাতে, সবার জন্য খুলবে। যারা দিতে পারবেন তারা সেই বিদ্যালয়ে লেখাপড়া করতে পারবেন, সে সুযোগ পাবেন। আর যারা দিতে পারবেন না এদের সেই স্কুল থেকে তাদের নাম ছেটে দেওয়া হবে। তার মানেটা কি?
তার শিক্ষার অধিকার কেড়ে নেওয়া। এটা হলো বিদ্যাজ্যোতি প্রকল্পের, সেখানেই এরকমভাবে বিদ্যা চুরির বা মানুষের পকেট কাটার যে অন্তত অফিসার ভদ্র মহিলা, তিনি অসত্য কথা বলেননি, তিনি এই গোমর ফাঁক করে দিয়েছেন। কিন্তু আরেকটা, তিনি বলছেন এটা বেসরকারি নন। আরে তোমার সরকারের যে পলিসি হলো পলিসি অফ প্রাইভেটাইজেশন, পলিসি অফ প্রাইভেট পার্টিসিপেশন। তো আপনার পলিসি বলছে, আপনি নামই বলছে, আর তিনি চ্যালেঞ্জ করছেন। কাকে চ্যালেঞ্জ করছেন? শিক্ষামন্ত্রী নিজেকে চ্যালেঞ্জ করছেন? তিনি নিজেকে শিক্ষিত মনে করেন, লেখাপড়া জানা মনে করেন? তাহলে আপনি আপনার সরকারের যে নীতি গ্রহণ করেছেন সে নীতিকে আপনি এটাকে স্ক্র্যাপ করুন, বাতিল করুন। আপনি নীতিমালার তার মুখবন্ধ দিয়েছেন পলিসি ফর প্রাইভেট পার্টিসিপেশন অফ দি ফর দ্য পার্টিসিপেশন অফ দি প্রাইভেট পার্টনার। তো প্রাইভেট পার্টনার জন্য আপনি পলিসি করছেন, আর বলছেন না এটা প্রাইভেটাইজেশন না। তো এটা দ্বিচারিতা নয়? কিভাবে জলজ্যান্ত এভাবে অসত্য কথা বলেন? ওনার মগজটা ঠিক আছে কিনা, সুস্থ আছেন কিনা, আমার তো এটাই সন্দেহ হয়। তিনি পলিসি হাজির করছেন যে প্রাইভেট পার্টিসিপেশনের জন্য, আবার বলছেন যে এটা প্রাইভেট না। কী ধরনের এগুলো? কাকে বোকা বানাচ্ছে এগুলো? আজকে ত্রিপুরাতে কী চলছে? 10,323 শিক্ষক এই চাকরি চলে গেছে। আমি বলবো চাকরি খেয়েছে এরা, কারণ সুপ্রিম কোর্ট একটা অর্ডারে খেয়েছে, ঠিক আছে। তারা বলেছে যে বিজেপিকে সরকারে নিয়ে আসলে পরে এদের একদিনের জন্য ছেদ হবে না। তার মানেটা কি? তাহলে ছেদ হয়েছে, তাহলে আপনি ছেদ করিয়েছেন। এখন সেই জায়গাতে নতুন কোনো রিক্রুটমেন্ট নেই, কিন্তু আপনি বলছেন যে না আমি এই প্রকল্প সেই প্রকল্প করব। কাকে দিয়ে করাবেন? ওই যে পলিসি ফর প্রাইভেট পার্টিসিপেশনের মধ্য দিয়ে সেই প্রাইভেটকেই সব দিয়ে দেওয়ার জন্য এই পলিসি করছে। আবারও বলছেন যে না আমরা প্রাইভেট করছি না। কী ধরনের অসত্য কথা বলছেন? আপনি বলছেন যে 10,323 যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের জন্য দায়ী বিজেপি সরকার, কিন্তু আপনাদের আমলেই সেই সুপ্রিম কোর্টে সেটা কেস উঠেছিল এবং 10,323 যারা রয়েছেন তারা এখনও সেই ভোগান্তির শিকার হচ্ছেন। নিয়ে বহু কথা হয়েছে। সেদিন কদিন আগেই তো মাত্র রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন? তিনি বামপন্থী সরকার, তৎকালীন সরকারকে বা বামপন্থী দলকে দায়ী করেননি। সেদিন এই যে পৌর নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর বয়ানটা কি? আমি জানি যে বিজেপির কোন এমএলএ চক্রান্ত করে এই কেসটা করিয়েছে, তার জন্য 10,323 চাকরি গেছে। তো এটা তাদের তো স্টেটমেন্ট আছে, হ্যাঁ আমাদের সময় এতে চাকরি হয়েছে, কিন্তু চাকরির পদ্ধতিগত কোনো ধরনের ত্রুটির কারণে চাকরি যায়নি। সুপ্রিম কোর্টকে বোঝানো সম্ভব হয়নি। আমরা বলেছি ত্রিপুরাজ্যের মধ্যে একটা পলিসি আরও 30 বছর আগে থেকে চলে এসছে। এই পলিসি অনুযায়ী ত্রিপুরাজ্যে এখন অফিস কাছারিতে যারা চাকরি করছেন তার 99% সেক্রেটারিয়েট থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যন্ত, পঞ্চায়েত পর্যন্ত যারা চাকরি করছেন সব ওই পলিসি অনুযায়ী। এই পলিসিতে ত্রিপুরাজ্যের মধ্যে সেখানে কোনো ধরনের অসুবিধা হয়েছে, ত্রিপুরাজ্যের আর্থসামাজিক ব্যবস্থার কোনো ধরনের এই ফারাক তৈরি হয়েছে, এটা কেউ বলেনি। কিন্তু সেদিন মুখ্যমন্ত্রী বলেছে যে বিজেপির কোনো একজন এমএলএ এইভাবে কেস করানোর কারণে 10,323 চাকরি গেছে। তো ঘটনা সেটাই। কাজে বামপন্থী ফ্রন্ট সরকার সেখানে কোনো পদ্ধতিগত কোনো ত্রুটি, কোনো অনিয়ম যেটা বিজেপি সরকারের, বিজেপি পরিচালিত যে কোনো রাজ্য সরকার হয়ে থাকে বা এখন হচ্ছে, এই মাত্র 45 মাসের সরকার এখন হচ্ছে, কিভাবে নানা অনিয়ম করে এই চাকরি করা, এই যে ট্যাট না কি টিআরবিটি না কি জানি সমস্ত নিয়ে অহরহ পত্রিকাগুলো উঠছে। বামপন্থী ফ্রন্ট সরকারের বিরুদ্ধে এরকম কোনো ঘটনা নেই
ওইটা একটা দুর্ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা হয়েছে, অমানবিক রায় হয়েছে, এটুকুই বলতে পারি আমরা। এবং বর্তমানে এই যে বেসরকারীকরণ নিয়ে আপনারা আন্দোলন করছেন, তাহলে কি মনে করছেন যে যে পদ্ধতিটা আনা হচ্ছে বা বিদ্যাজ্যোতি মিশন প্রকল্প যেটা বলা হচ্ছে সরকারের তরফ থেকে, আপনাদের কি পদক্ষেপ থাকবে সেখানে? আপনারা কি চাইবেন বা আপনাদের কি দাবি থাকবে? হ্যাঁ, সরকারের যে সমর্থ আমাদের দেশের বর্তমান যে ব্যবস্থায় অফুরন্ত তার সমর্থনা। আমরা যখন সরকার চালিয়েছিলাম তখনও আমাদের সীমাবদ্ধতা ছিল। আগামী দিনেও যখন ত্রিপুরাজ্যের বর্তমান সরকার এদেরকে ছুঁড়ে ফেলার জন্য মানুষ তৈরি হচ্ছে, নতুন সরকার তৈরি হবে, তখন যে রাজ্য সরকারের এখতিয়ার, তার অবস্থা এরকম অফুরন্ত ক্ষমতার অধিকারী হয়ে যাবেন কথা বলছি না, তখনও সীমাবদ্ধতা থাকবে। কিন্তু আমাদের সীমাবদ্ধতার মধ্যে আমরা কখনো মানুষের মধ্যে প্রিভিলিজড অ্যান্ড আনপ্রিভিলিজড, সুবিধাপ্রাপ্ত সুবিধাহীন, শহরের মানুষ তাদের জন্য বেশি সুবিধা আর গ্রামের মানুষ তাদের জন্য কম সুবিধা, আমরা কস্পিনকালে এগুলো করব না। আমাদের যে সমর্থের সমান ভাগ যেমন পাবে গ্রামের মানুষ, শহরের মানুষ, গরিব ঘরের ছেলে মেয়ে, ধনী ঘরের ছেলে মেয়ে, ঠিক আমাদের দারিদ্র্যেরও কষ্টেরও সমান ভাগ শহর এবং গ্রামের মানুষ তারা পাবেন। আমরা সেই জায়গাতে এরকম কোনো বৈষম্য আমরা করব না। বামপন্থীরা কখনো সেভাবে ভাবে না, সেভাবে সরকার চালায় না। এবং এবারে আমরা একটু বিরোধী রাজনীতির দিকে আসবো, যে সেখানে আপনারা প্রধান বিরোধী। তবে পুরো ভোটে দেখা গিয়েছে যে বিশেষ করে আগরতলা পুর নিগমে এই যে বিরোধী ভোটটা ভাগ হয়ে গেছে এবং নতুন বিরোধী হিসাবে তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে তাদের ঘাঁটি বসাবার চেষ্টা করছে। তো তাদেরকে আপনারা কি প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখেন? কোথায় বেশি ভাগ হয়েছে? তৃণমূল কংগ্রেস কটা আসনে বা দাঁড়িয়েছে? আর এই তৃণমূল কংগ্রেসের যারা এই দাঁড়িয়েছে বা তাদেরকে ভোট দিয়েছে তারা কারা? এগুলি তো সব বিজেপির সমর্থক। তারাই তৃণমূল হয়ে কেউ ছাপ্পা ভোটও দিয়েছে, আবার তৃণমূল হয়ে কেউ বিজেপির টুপি পরে এসে ভোট দিয়েছে। এদের প্রতি কোনো বাধা হয়নি। বাধাপ্রাপ্ত হয়েছেন কারা? বামপন্থী প্রার্থীরা, বামপন্থী দলের কর্মীরা এবং চিহ্নিত বামপন্থী ভোটাররা। কাজে সেই জায়গায় ত্রিপুরাজ্যের মধ্যে তৃণমূল কংগ্রেস, যদিও বিজেপি এবং তৃণমূলের মধ্যে কোনো ফারাক তো দেখছি না। এই যে পুরো ভোটের পরে যে সমস্ত ঘটনাবলীগুলি সারা দেশে হচ্ছে, আমরা পার্লামেন্টে দেখছি 28 তারিখে আগরতলায় এই ভোট গণনা হলো, আর 29 তারিখে গিয়ে মোদি এবং মমতার মধ্যে সখ্যতা পার্লামেন্টের মধ্যে। এখানে জনগণকে নিয়ে কুস্তি দেখাচ্ছেন তারা, এটা ধোঁকাবাজি। কিন্তু দিল্লিতে গিয়ে কিভাবে যে বিজেপি সরকারের স্বার্থে অন্য বিরোধী দলকে দুর্বল করা যায়, মমতা ব্যানার্জি সেখানে আদা জল খেয়ে নামছেন। আবার কলকাতার ভোট হলো গতকাল, কি দেখলাম আমরা? আগরতলা বা ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি যা যা করেছে তাই তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির দল কলকাতা কর্পোরেশনের ভোটে তা করেছে। অসংখ্য ছবি ভাইরাল হয়েছে কিভাবে তৃণমূলের কর্মীরা গিয়ে ছাপ্পা ভোট দিচ্ছে। সেখানে হাইকোর্টের নির্দেশে এই CCTV ক্যামেরা লাগানো হয়েছিল, ক্যামেরার সামনে এই কাগজ ঢেকে রাখা হয়েছে, কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। কোথায় সেখানে বিজেপিকে দেখলাম না তো সেখানে। অর্থাৎ এখানে কিছু নাটক হয়েছে, সেখানে নাটক হয়েছে। কাজেই বিরোধী ভোট ভাগ হবার বামপন্থীরা যে আন্দোলন করছে, বামপন্থীরা জনগণের মধ্যে তার যে অবস্থান, এটাকে দখল করার শক্তি তৃণমূল কংগ্রেসের নেই, বা তৃণমূল কংগ্রেস সে গ্রহণযোগ্যতা এখানে কখনো সে অর্জন করতে পারবে না। কারণ এদের মধ্যে প্রায় অভিন্ন অস্তিত্ব।
কাজে আগামী দিন তাদের সাথে আমাদের কি সম্পর্ক হবে না হবে, এগুলি অবান্তর এই আলোচনাগুলো। এবং অবশ্যই আমরা আমাদের আলোচনার একেবারে শেষ মুহূর্তে এসেছি এবং আর এক বছর মাত্র হাতে গোনা বাকি রয়েছে। সামনেই 23 বিধানসভা নির্বাচন 2023। তো সেই বিধানসভা নির্বাচনে 2018-র একটা বিধানসভা নির্বাচন ছিল, সেই নির্বাচনে আপনাদের সেখানে গদি ছাড়তে হয়েছিল এবং আপনারা জনগণ যে রায় দিয়েছিল সেটাকে আপনারা মেনে নিয়েছিলেন। এবারে 2023 বিধানসভা নির্বাচনকে আপনারা কেমনভাবে দেখছেন, যে এই 5 বছরে কি কি পরিবর্তন হয়েছে বা আগামী 2023 নির্বাচনে আপনারা কেমনটা আশা রাখেন? দেখুন, 2018 ভোট, হ্যাঁ ঠিক আছে, দল হিসাবে ভারতীয় জনতা পার্টির কাছে আমরা হেরেছি, এটা সত্য। কিন্তু 2018-তে ত্রিপুরাজ্যের মানুষ কি ভারতীয় জনতা পার্টি হিসেবে ভোট দিয়েছে? এটা 1000 টাকার প্রশ্ন। কারণ ভারতীয় জনতা পার্টিকে তো ত্রিপুরাজ্যের মানুষ সেরকমভাবে চেনে না, কিন্তু ভোট দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেহেতু তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে, তিনি 2018-র ভোটের 1 বছর আগে থেকে এবং ভোটের সময়তে প্রায় সবকটি জেলাতে গেছেন। কি বলেছেন? আমি দেশের প্রধানমন্ত্রী, আমি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, একবার অন্তত যে আমার দলকে ভোট দিয়ে দেখুন। ত্রিপুরাজ্যে বামপন্থীরা অনেক কাজ করেছে, কিন্তু যেহেতু বামপন্থীরা ত্রিপুরাজ্যের বাইরে তাদের শক্তি অন্য রাজ্যে 2-1টা রাজ্যে ছাড়া বেশি নেই এবং কেন্দ্রের ক্ষমতার মধ্যে নেই, কাজে তারা যে কাজগুলো করছে তার চেয়ে বেশি কাজ করতে পারবে না। যদি আমার দলকে যদি ক্ষমতায় নিয়ে আসেন, আমি কেন্দ্রীয় সরকারে আছি, আপনাদের বেতন দ্বিগুণ তার চেয়ে বেশি হবে, আরও 2 বছর আগে থেকে এরিয়ার পাবেন, প্রথম বছরে 50,000 চাকরি, তারপর পরের বছরগুলোতে 1.5 লক্ষ 2 লক্ষ করে চাকরি হবে। এ রাজ্যে এই রেগার কাজ, তার মজুরি সব ডাবল হবে, ভাতা 3 গুণ হবে, এবং সেগুলো হবে কবে? প্রথম মন্ত্রিসভার প্রথম দিন থেকে হবে। তার জন্য 5 মাস বা 5 বছর অপেক্ষা করতে হবে না। তো আজকে 45 মাস শেষ হয়ে গেছে, এই সরকারের কাজ করার আর সময়ই নেই। এখন কি দেখছে ত্রিপুরার যে মানুষ? মরিচিকা, চাকুরি মরিচিকা, 7ম বেতন কমিশন মরিচিকা, গ্রামীণ কাজ মরিচিকা, ভাতা মরিচিকা, তার উপরে হলো আইন নেই, গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই, থানাগুলি হয়ে গেছে গুন্ডাদের রক্ষক। এই ত্রিপুরাজ্যের মধ্যে সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক অরাজক একটা পরিস্থিতি আজকে বিরাজ করেছে। কাজে ত্রিপুরাজ্যের মানুষ তৈরি। হ্যাঁ, এই জায়গায় হয়তো প্রশ্ন করতে পারেন যে গত 45 মাসে 6টা নির্বাচন হয়েছে, এখানে তো তার প্রতিফলন কেন ঘটল না? ত্রিপুরাজ্যের মানুষ এবং আমরা বামপন্থীরা, আমরা এই যে অনৈতিকতা, অনিয়ম চলছে, আমরা বারে বারে আমরা সংবিধানের উপরে, আইনের উপরে আমরা ভরসা করেছি। এরা লাঠি সোটা বন্দুক নিয়ে আসবে, আমাদেরও লাঠি সোটা নিতে হবে, আমরা এই উপলব্ধিতে এখন অবধি যাইনি। কিন্তু এই কথা বলবো, ত্রিপুরাজ্যের মানুষের ধৈর্যের ভাত ভেঙে গেছে, দেওয়াল পিঠে লেগে গেছে। কাজেই আগামী 2023 এই মোকাবেলা গত পৌর নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন যেরকমভাবে আমরা আইনের কাছে হাত জোর করে আইন, সংবিধান নিজ থেকে ভূমিকা নেবে বলে আমরা ভরসা করেছি, এই ভরসায় থাকবে না। মানুষ নিজের ভরসায়, নিজের শক্তিতে, নিজের অভিজ্ঞতায়, নিজের তাকতে লড়াই করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবেই। এই কথা অন্তত আমি হলপ করে অত্যন্ত প্রত্যয়ের সাথে কথাটা বলতে পারি। একেবারেই আমরা আমাদের আলোচনার একেবারে শেষ মুহূর্তে রয়েছি।
এবং তার আগে আরেকটা বিষয়, আমরা যদি পাহাড়ের দিকে লক্ষ্য করি তাহলে সেখানে তিপ্রা মথা দল অনেকটাই সেখানে গত এডিসি নির্বাচনে তারা ক্ষমতা দখল করেছে। তবে তাদের ক্ষমতা দখলের ক্ষেত্রে মেইন যে হাতিয়ার ছিল সেটা ছিল গ্রেটার তিপ্রাল্যান্ড। এবারে তাদের যে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি, সেই দাবিটাকে আপনারা কিভাবে দেখেন? দেখুন, এক একটা নির্বাচন আসে, এক একটা ইস্যু তৈরি হয়। ত্রিপুরাল্যান্ড গত বিধানসভা নির্বাচনে ত্রিপুরাল্যান্ড ইস্যু ছিল। আইপিএফটি ত্রিপুরাল্যান্ড ইস্যু নিয়েই ভোট চেয়েছে এবং পাহাড়ে 20টা সিটের মধ্যে 18টা সিট বিজেপি আইপিএফটি দখল করেছে। তো সেই পাহাড় এখন খুব স্বচ্ছভাবে দেখতে পাচ্ছে ত্রিপুরাল্যান্ড হবে না, গ্রেটারও হবে না, স্মলারও হবে না। কাজেই 2023-এ সেই ইস্যু এটা বুমেরাং হবে। কাজে এডিসিতে অন্য কারণে যে সেখানে এই কি বলে ত্রিপুরা মথা সেখানে ভোট পেয়েছে, কেননা যে তাগিদটা ছিল যে বিজেপির সন্ত্রাসকে রুখতে হবে। মথার মধ্যে যুবক ছেলেমেয়েরা আছে, তারা অন্তত রুখতে পারবে, এ আশা করে ভোট দিয়েছে। কিন্তু 2023 তো শুধু এডিসি না, 2023 সার্বিকভাবে ত্রিপুরাজ্যের মধ্যে তার গণতন্ত্র রক্ষা, আইনের শাসন ফিরিয়ে নিয়ে আসা এবং এই 45 মাসে ত্রিপুরাজ্যকে তিলে তিলে যে শেষ করা হয়েছে, এই ধ্বংসস্তূপ থেকে ত্রিপুরাজ্যকে আবার দাঁড় করানো, সেই ইস্যুতে ভোট হবে। কাজে পাহাড় সমতলের মানুষ তৈরি হচ্ছে, যত দিন এগোবে আরও শক্তিশালী হবে, আরও মজবুত হবে, যে কিভাবে বিজেপি নামক এই স্বৈরাচারী গণতন্ত্রের শত্রুকে হটিয়ে এই রাজ্যে আবার গণতন্ত্রের যে চারা তার পুনরুদ্গম করানো যায়। এবং এর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা বামপন্থীরা সেই লড়াইয়ে আমরা সামনের সারিতে ছিলাম সবসময়, 23-এও থাকবো এবং সেই লড়াইয়ে আমরা নেতৃত্ব দেব। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আমাদের আলোচনায় আজকে ছিলাম রাজ্য রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে, এবং আমাদের সাথে আমাদের এই গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন ত্রিপুরা সিপিআইএম রাজ্য কমিটির যিনি সম্পাদক রয়েছেন জিতেন্দ্র চৌধুরী মহাশয়। আপনাকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। একেবারেই আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করব এবং পরবর্তীতে আমরা এই ধরনের আরও আপডেট নিয়ে আপনাদের সাথে থাকবো। ততক্ষণ পর্যন্ত চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরা আলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।